দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। প্রথমেই শীতের খবর। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, সাথে হিমশীতল বাতাস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শনিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে কুয়াশা তেমন না থাকলেও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, নওগাঁয় এই মুহূর্তে শীতের তীব্রতা কেমন রয়েছে, আর ঠান্ডাজনিত রোগ ব্যাধির কোনো প্রকোপ আছে কিনা আমাদের জানান। নওশিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গত 2 দিন যাবৎ নওগাঁর তাপমাত্রা 12 ডিগ্রি ঘরে অবস্থান করছিল, কিন্তু আজকে সেই তাপমাত্রা কমে 11.5 ডিগ্রি ঘরে এসেছে। অর্থাৎ নওগাঁতে কখনো তাপমাত্রা বাড়ছে, কখনো তাপমাত্রা কমছে। আর বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর থেকে কিন্তু আপনার কনকনে শীত এই নওগাঁর বুকে কিন্তু চেপে যাচ্ছে, এবং সন্ধ্যা হওয়ার পর থেকেই পরের দিন সকাল সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা অনেকটা রাস্তাঘাট ঢেকে থাকছে, যার কারণে কিন্তু অনেকটা বিপর্যয় অবস্থায় পড়েছে এখানকার খেটে খাওয়া দিনমজুর ও ভবঘুরে ছিন্নমূল মানুষরা। বিশেষ করে সকালের দিকে তারা কিন্তু প্রচন্ড শীতকে উপেক্ষা করে আপনার মাঠে যেয়ে কাজ করতে পারছে না। এরপরে কিন্তু আপনার সূর্য ওঠার কিছু পর থেকে কিন্তু আপনার তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাচ্ছে, এবং দিনের মধ্যভাগে কিন্তু তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কিন্তু নওগাঁর তাপমাত্রা কখনো বাড়ছে, কখনো কমছে। এমন অবস্থায় কিন্তু নওগাঁর যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে কিন্তু আপনার শীতজনিত রোগে কিন্তু বিশেষ করে শিশু, বয়স্করা আপনার আক্রান্ত হওয়ার যে আশঙ্কা, প্রকোপ সেটা দেখা দিয়েছে। অপরদিকে কিন্তু আপনার বিশেষ করে ভবঘুরে ছিন্নমূল এবং খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই গরম কাপড়ের অভাবে ভুগছে। যদিও বা শীতের প্রকোপটা শুরু থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে জেলার 11টি উপজেলায় বিভিন্ন স্থানে শীতার্ত মানুষদের মাঝে কিন্তু সরকারিভাবে কম্বল বিতরণ করা হয়েছে। এবং এছাড়া কিন্তু গতকালকে নওগাঁ রানীনগর উপজেলা ইসলামী ব্যাংকের শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কিন্তু 1000 শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে, এবং এরকম শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। এরপরে কিন্তু আপনার নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের আয়টাও কমে যাওয়ার কারণে অনেকটা তারা কিন্তু আপনার কষ্টে পড়েছে। এবং আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে কিন্তু নওগাঁর উপর দিয়ে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো তাপমাত্রাটা আপনার 10 ডিগ্রির নিচে নেমে আসবে, এমনটি আশঙ্কা তিনি করেছেন। এছাড়া কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁতে যতই শীতের তীব্রতা বাড়ুক না কেন, যে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে গরম কাপড় মজুদ রয়েছে। শীতের প্রকোপটা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় কিন্তু শীতার্ত মানুষদেরকে আপনার এই কম্বল, শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে। এছাড়া আমার সঙ্গে কথা হচ্ছে রায়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার KHM ইফতেখারুল আলম খানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত নওগাঁর যে উপজেলা ভিত্তিক যে হাসপাতালগুলো রয়েছে, সেগুলো কিন্তু মানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে যে ভর্তি হওয়ার যে রোগীদের হিড়িক পড়ে, সেটা কিন্তু এখনো পড়েনি। তো নওশিন, এই ছিল শীতের নওগাঁ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের, তবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলমান থাকবে। ঐক্য, সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী পর্বে তিনি একথা বলেন। গতকাল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সংলাপ শুরু হয়। এতে প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছে বাংলাদেশের জনগণ। এই রূপান্তর দ্রুত ও সফলভাবে কার্যকর করতে সব শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে কমিটির সদস্যরা। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে মন্তব্য করার সময় এখনো হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। সাপ্তাহিক ছুটির দিন হলেও শুক্রবার দিনভর ব্যস্ততা দেখা যায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। আগুনের ঘটনায় দিনভর আসা যাওয়া চলে বিভিন্ন বাহিনীর, সেই সঙ্গে কাজে নেমে পড়েছেন তদন্ত কমিটির সদস্যরাও। অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রথমে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেও পরে এই কমিটি বাতিল করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের কমিটি গঠনের কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথম দিনের তদন্তে সকালে সচিবালয়ে আসেন কমিটির সদস্যরা। 7 নম্বর ভবনে আলামত সংগ্রহের পাশাপাশি প্রায় ঘণ্টা খানেক ধরে চলে তদন্তের কাজ। বেরিয়ে যাওয়ার সময় ফায়ার সার্ভিসে ডিজি জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। আমরা যেটা বলছি, আজকে আমরা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি, শেষ জায়গায় মানে কোনো কিছু পেয়েছেন কিনা বা এখন অন্য কোনো কিছু তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা। ভেতরের কি অবস্থা দেখলেন আপনারা কালকে যেভাবে দেখেছেন ঠিক সেভাবে? গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুনে পুড়ে যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে জুমার নামাজের পর মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এ বিষয়ে একমত পোষণ করলেও ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কথা বলেন বিএনপি মহাসচিব। গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে রাজনৈতিক দলগুলোর নেতারা সংলাপে অংশ নিয়ে জানান, মতপার্থক্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেটা ক্ষমতা ভারসাম্যের ক্ষেত্রে 2 কক্ষবিষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে, কিন্তু এখন পর্যন্ত সেই ঐক্য আসলে 2 কক্ষের ক্ষমতার ভারসাম্য কি উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনের জায়গা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার না করে বিএনপি নির্বাচন চাই এমন ধারণা সঠিক নয়। প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানান, শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয়, রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্পবদ্ধ থাকতে হবে বলে মনে করেন তিনি। সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয়, এটা রাজনৈতিক শক্তির দায়িত্ব। তিনি আরো বলেন, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যেখানে জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি। ঐকমতের জায়গাগুলো কোথায়? সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার 2024-এ অংশ নিয়েছে গ্লাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
কেন্দ্র প্রাঙ্গণে এই আয়োজনের প্রতিষ্ঠানটি উৎকর্ষ তুলে ধরা হয়। আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়, সর্বোৎকৃষ্ট মানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করতে তারা সর্বাধুনিক স্যান্ড পিউরিফিকেশন প্ল্যান্ট ও হোমোজিনাইজেশন প্ল্যান্ট সংযুক্ত করেছেন। হবিগঞ্জের মাধবপুরে 125 একর জমিতে অত্যাধুনিক কারখানা স্থাপন করেছে আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজ। রিয়েল এস্টেট কোম্পানি রিয়েল ক্যাপিটা গ্রুপ রিহ্যাব মেলায় অংশ নিয়েছে। আজ ও আগামীর পথে স্লোগান সামনে রেখে আবাসন খাতের প্লট ও ফ্ল্যাট এবং আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেলের শেয়ার মালিকানা সহ সব পর্যায়ের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঢাকা শহরের প্রাইম লোকেশনে ফ্ল্যাট, পূর্বাচলে প্লট, ঢাকা মাওয়া রোডে প্লট, সাগরকন্যা কুয়াকাটায় 5 তারকা হোটেলের শেয়ার নিয়ে এসেছে তারা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, এমনটা জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, 3টি গাড়িতে বাসের ধাক্কা, 2 পরিবারের 6 জন নিহত, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় সড়ক দুর্ঘটনার। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, অস্থায়ী দপ্তরে কাজ চলবে 5 মন্ত্রণালয়ের, আগুনের কারণ ও উৎস কী সেটি অগ্রাধিকার দিয়ে তদন্তের কাজ শুরু করেছে 8 সদস্যের কমিটি। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ঐক্য সংস্কার নির্বাচন বিতর্ক। সংস্কার নির্বাচনের প্রস্তুতি, একই সঙ্গে ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সংস্কার নিয়ে যত সময় যাবে সমস্যা তত বাড়বে, মির্জা ফখরুল ইসলাম এমন মন্তব্য করেছেন। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নি, তদন্ত শুরু, সিসিটিভি ফুটেজ পুড়ে ছাই, কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, অন্তর্বর্তী সরকার না সাংবিধানিক না বৈপ্লবিক, উপদেষ্টা নাহিদ মন্তব্য করেছেন। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ঐক্যবিহীন সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না, প্রধান উপদেষ্টার মন্তব্য। এছাড়া এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, বছরে লোপাট সরকারের 100 কোটি টাকা, পেট্রোল পাম্পে যাচ্ছে অপরিশোধিত কনডেনসেট। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, দেশকে ভারতের তাবেদার করতে চেয়েছিল হাসিনা, গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন। এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনাম, আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে, সিরিয়ার বাশারের মতো পতন হতে পারে মিয়ানমারের সামরিক জান্তার। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, শুধুই আমলা নাকি কর্তৃত্ববাদী মতাদর্শের আমলা, জনপ্রশাসনের 82 ব্যাচ। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, শিক্ষা খাত নিয়ে, শিক্ষা প্রশাসনে অস্থিরতা, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের ঘোষণা। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।